গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 9 এর মাস আর ভর এই দুটো সম্পর্কে একটুখানি পড়ব। ঠিক আছে, মাস বা ভর আর একটা হচ্ছে ভলিউম বা আয়তন। এই যে ব্যাপার দুটো, এই দুটো জিনিসকে আমরা একটু ডিটেলে ডিসকাস করবো আজকে। এখানে একটা জিনিস, আমাদের একটা জিনিস বলছে যে দ্য মাস পার ইউনিট ভলিউম অফ আ সাবস্টেন্স ইনসাইড ডেন্সিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম। এই যে মাস এবং ভলিউম, এই মাস বা ভর আর ভলিউম বা আয়তন, এই দুটো শব্দকে নিয়ে আজকে আমরা একটু ডিটেলে ডিসকাস করব। তো ফার্স্ট আমি যেটা নিয়ে ডিটেলে ডিসকাস করব সেটা হচ্ছে মাস বা ভর। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে আমি লিখেছি যে মাস বা ভর এই জিনিসটা কি বলতে কি বোঝায়, তো সেইটা সম্পর্কে আমি এবার শুরু করছি। কি বলছে দেখো, এই জায়গাটায় আমি যদি বলি মাস বা ভর বলতে কি বোঝায়, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে, কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বা মাস বলে। কি বললাম? কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে, কোনো বস্তু, ধরো আমি একটা, ধরো এটা সাপোজ একটা কোনো ধরো একটা বস্তু আমি কল্পনা করে নিলাম। কল্পনা ধরো করে নিলাম এটা একটা ধরো বস্তু। তাহলে এর মধ্যে যে পরিমাণ, এখান থেকে ধরো যে সমস্ত পদার্থগুলো থেকে যে পরিমাণ এখানে পদার্থ এখানে রয়েছে, পার্টিকেলস বা ইয়েটা, এই যে পদার্থগুলো যে রয়েছে, যে পরিমাণে এর মধ্যে পদার্থ রয়েছে তাকে বলা হয় কি ওই বস্তুর ভর। ভর হলো কোনো মোট পদার্থের পরিমাণ, বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। সাধারণভাবে কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। ঠিক আছে, এবার পুরোটা আমি লিখছি, দেখো। কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে, যে পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর, তাকে ওই বস্তুর তাকে ওই বস্তুর মাস বা ভর বলে। ঠিক আছে, তাকে ওই বস্তুর মাস বা ভর বলে। এবার ভর হলো কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণের, ভর হলো কোনো কোনো বস্তুর কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণ বস্তুর কোনো
পরিবর্তন হয় না। ঠিক আছে, বস্তুর কোনো পরিবর্তন হয় না। তাই এখানে বলছে এসআই পদ্ধতিতে মাস বা ভর, এটা আমরা বললাম। এবার বলছে এর এককগুলি সম্পর্কে কি কি সেটা আমি জানছি। এসআই এসআই পদ্ধতিতে আমরা জানি কি দুটো পদ্ধতিতে এখানে বলছে, একটা হচ্ছে এসআই পদ্ধতি আর একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। এই দুই পদ্ধতিতে এর এককগুলি কি কি। এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে কিলোগ্রাম, আর সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে গিয়ে গ্রাম। তো এটা লিখে ফেলি। এসআই পদ্ধতিতে এর একক কিলোগ্রাম, ঠিক আছে, কেজি বা কিলোগ্রাম, এবং সিজিএস পদ্ধতিতে এর এককটা কি, সিজিএস পদ্ধতিতে এর এককটা হচ্ছে গ্রাম। ঠিক আছে, জি বা গ্রাম, ঠিক আছে, গ্রাম। তাহলে এসআই পদ্ধতিতে এর একক হচ্ছে গিয়ে কিলোগ্রাম, আর সিজিএস পদ্ধতিতে এর একক হচ্ছে গিয়ে গ্রাম। ঠিক আছে, এবার এই জায়গাটা একটু মুছছি। ঠিক আছে, এই জায়গাটা একটু, এই উপরে একটু লেখাটা আমাকে মুছতে হবে। এবার আমি এর এককগুলি সম্পর্কে বললাম। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ভর বা মাস, এইটা হচ্ছে গিয়ে স্কেলার রাশি। ঠিক আছে, রাশি এখানে হচ্ছে দু ধরনের হয়, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? স্কেলার রাশি হচ্ছে যার মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, তাকে বলা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি হচ্ছে যার মান এবং দিক অর্থাৎ বোথ দুটোই আছে, তাকে বলা হচ্ছে গিয়ে ভেক্টর রাশি। এইটা লিখে নি, তারপরে আমি স্কেলার রাশি ভেক্টর রাশিটাও একটু লিখিয়ে দেবো। ঠিক আছে, এবার মাস বা ভর, এই মাস বা ভর হচ্ছে গিয়ে আমাদের স্কেলার রাশি। ঠিক আছে, মাস বা ভর হলো গিয়ে স্কেলার রাশি। স্কেলার রাশি কারণটা কি? কারণ এর মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। ঠিক আছে, মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। তো তোমরা বুঝতে পারছো ব্যাপারটা আমি কি বলতে চাইছি, যে মাস বা ভর হচ্ছে তাহলে মাস বা ভর হচ্ছে এখানে কি বলছে, কোনো, আমি যেটা বলতে চাইছি এটা হচ্ছে গিয়ে মাস বা ভর হলো গিয়ে স্কেলার রাশি যার মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই। আর মাস বা ভরের একক কি, একটা হচ্ছে সিজিএস একক আর একটা হচ্ছে এসআই একক। এসআই এককটা আমি কি বললাম না, এসআই একক এখানে আমি বললাম যেটা, সেটা হচ্ছে যে এসআই একক হচ্ছে গিয়ে কিলোগ্রাম আর সিজিএস একক হচ্ছে গিয়ে গ্রাম। এই দুটোর কথা আমি বললাম। এরপরে হচ্ছে যেটা বলবো, গতি, উষ্ণতা, তড়িৎ অবস্থা কোনো কিছুর ওপর বস্তুর ভর নির্ভর করে না। তাই কি কি বললাম, গতি, উষ্ণতা, তড়িৎ অবস্থা, এই সমস্ত বিষয়গুলোর ওপর কিন্তু কোনো কিছুর ওপর ভর নির্ভর করে না। এটা লিখে ফেলি এবার। তাহলে উষ্ণতা, তড়িৎ অবস্থা, উষ্ণতা,
তড়িৎ অবস্থা, গতি, উষ্ণতা, তড়িৎ অবস্থা, গতি, এই সমস্ত কোনো কিছুর ওপরে ভর বা মাস নির্ভর করে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল স্কেলার রাশি যার মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, উষ্ণতা, তড়িৎ অবস্থা, গতি, এই সমস্ত কোনো কিছুর ওপরে ভর বা মাস নির্ভর করে না। তাহলে আমাদের ভর বা মাস জিনিসটা আমাদের বোঝা গেল যে এই ভর কাকে বলে বা ভর বা মাস কি, তার একক কি, এটা স্কেলার রাশি না ভেক্টর রাশি সেটা আমরা জানলাম, এটা কিসের উপর নির্ভর করে না সেটাও আমরা জানলাম। এবার আমি একটু আগে যেটা বললাম স্কেলার রাশি আর ভেক্টর রাশিটা একটু লিখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও। আমি বললাম এইমাত্র যে দু ধরনের রাশি হয়, তো আমি লিখে ফেলি দু ধরনের রাশি হয়। একটা কি, একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে ভেক্টর রাশি। ঠিক আছে, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। এবার স্কেলার রাশিটা এইমাত্রই একটু আগে বললাম যার কি আছে, যার মান আছে কিন্তু কোনো দিক বা অভিমুখ নেই, এইটা হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশি কি, ভেক্টর রাশির কথা যদি বলি যার মান ও দিক উভয়ই আছে তাকে বলে ভেক্টর রাশি। ঠিক আছে, যেমন একটু আগে এইমাত্র যেটা বললাম যে স্কেলার রাশির মধ্যে হচ্ছে মাস বা ভর পড়ে, ভেক্টর রাশির মধ্যে অনেক কিছু পড়ে। তো এই ভেক্টর রাশি কাকে বলে আর স্কেলার রাশি কাকে বলে এটা আমরা একটু দেখে নিলাম। ঠিক আছে, তো স্কেলার রাশি ভেক্টর রাশিটাও যে দেখালাম, মাস বা ভর এটা পড়লাম। এরপরে আরেকটা জিনিস আমি বলেছিলাম যে আরেকটা জিনিস সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, সেটা হচ্ছে আয়তন বা ভলিউম। ঠিক আছে, এবার এইটার সম্পর্কে আমি একটুখানি বলছি, দেখো। এবার আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে আয়তন বা ভলিউমটা কি। ঠিক আছে, আয়তন বা ভলিউম। ঠিক আছে, আয়তন বা ভলিউমটা কি এবার সেই বিষয়ে আমি একটুখানি বলছি। দেখো, আয়তন হচ্ছে কোনো বস্তু যতটা জায়গা জুড়ে অবস্থান করে তাকে বলা হয় তার ভলিউম বা আয়তন। যেমন ধরো এই যে পুরো যে এই যে বোর্ডটা যেটার মধ্যে থেকে তোমাদের আমি লিখে বোঝাচ্ছি পড়াচ্ছি, এই যে বোর্ডটা এই দেয়ালের ওপরে যতটা জায়গা জুড়ে অবস্থান করছে এইটা হচ্ছে কিন্তু তার
ভলিউম বা আয়তন, এই যে পুরোটা, ঠিক আছে। এইটা হচ্ছে যে ব্ল্যাক বোর্ড, এই যে বোর্ডটা যেটা, এই যে বোর্ডটা যে আমাদের যতটা আয়তন জুড়ে দেয়ালের মধ্যে টানানো রয়েছে, তো যতটা জায়গা জুড়ে রয়েছে, এটাই হচ্ছে তার আয়তন। একে ভি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো প্রথমে আগে কাকে বলে এটা লিখে নিচ্ছি। কোনো বস্তু যে জায়গা জুড়ে অবস্থান, ঠিক আছে, কোনো বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে ওই বস্তুর আয়তন বলে। তাহলে কোনো বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে ওই বস্তুর কি বলে? তাকে ওই বস্তুর আয়তন বলে। তাকে ওই বস্তুর আমি কি বললাম? তাকে ওই বস্তুর আয়তন বলে, ঠিক আছে। এবার এই আয়তন বা ভলিউমকে ভি চিহ্ন দিয়ে, ক্যাপিটাল যে ভি, এই ভি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোন আয়তকার বস্তুর দৈর্ঘ্য, এই ধরো এই যে এই বোর্ডটা ধরো, এই বোর্ডটা তো একটা আয়তক্ষেত্র। আমরা কি জানি আয়তক্ষেত্রের, আমরা যদি আয়তক্ষেত্রের কি কি আছে? দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, ঠিক আছে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দুটোই থাকে। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের যদি আমরা ক্ষেত্রফল বলি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা হচ্ছে ম্যাথসের একটা ফর্মুলার ক্ষেত্রে, এর ক্ষেত্রফলটা যদি আমি দেখি যে এর ক্ষেত্রফলটা হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে ম্যাথসের একটা ফর্মুলা, ঠিক আছে, ক্ষেত্রফল, ঠিক আছে, আয়তন বা ক্ষেত্রফল। এটা যদি আমরা মনে করি তাহলে এটা হচ্ছে তার ক্ষেত্রফলের একটা ফর্মুলা, ঠিক আছে। এটা আলাদা জিনিস, কিন্তু এইটার ক্ষেত্রে যদি আমি বলি যে কোনো আয়তকার বস্তুর কি রয়েছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দুটোই রয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ প্লাস উচ্চতা দুটোই থাকে। এই তিনটের কথা আমি যেটা বলছি, দৈর্ঘ্য, প্রস্থ প্লাস উচ্চতা, এই দুটোই সমস্ত কিছুর মধ্যে এটা রয়েছে। তো আয়তন যদি আমি বলি, এটাকে ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার আয়তনটা যদি ধরি, আয়তনটা যদি লিখি, তাহলে ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু এইচ, ঠিক আছে, এ ইন্টু বি ইন্টু এইচ। কারণটা কি? এ হচ্ছে গিয়ে কি, এ হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, বি হচ্ছে বস্তুর প্রস্থ, আর এইচ হচ্ছে বস্তুর উচ্চতা। তাহলে কি এ হলো গিয়ে দৈর্ঘ্য, আমি এখানে লিখে দিচ্ছি, এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, আর এইচ হচ্ছে এর উচ্চতা, ঠিক আছে, এইচ হচ্ছে তার উচ্চতা। তাহলে ক্ষেত্রফলের কথা আমি একটা ফর্মুলাটা বলে দিলাম এমনি। আর এটা হচ্ছে কোন বস্তু যে জায়গা জুড়ে অবস্থান করে তাকে ওই বস্তুর আয়তন বলে, ভি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এই আয়তনকে যদি আমি কোনো একটা আয়তক্ষেত্রে যদি একটা দেখি, তাহলে আয়তনটা তাহলে কি লিখবো? তাহলে ভি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। এবার এর মাত্রা,
একটু মুছছি, ঠিক আছে। এর মাত্রাটা আমি কি লিখবো? এর মাত্রাটা যদি লিখি, এর মাত্রাটা কি আছে? এর মাত্রা হচ্ছে এল কিউ। কি বললাম? এর মাত্রা হচ্ছে এল কিউ এবং একক হচ্ছে একক হচ্ছে এম কিউ। বুঝতে পারলাম? তাহলে এর মাত্রাকে বলছি কি এল কিউ এবং এর এককটা হচ্ছে গিয়ে এম কিউ। বোঝা গেল? এবার এক আয়তন বা এক আয়তন বলতে আমরা কি বুঝি? এবার এটা বলছি, এক আয়তন। এক আয়তন বলতে আমরা কি বুঝি? এক আয়তন জিনিসটা কি না, এক আয়তন হচ্ছে বলতে সাধারণত 1 ঘন মিটারকে বোঝায়, এক আয়তনকে। ঠিক আছে, তাহলে এক আয়তন সমান কি বলছে না, এক আয়তন বলতে সাধারণত তাহলে এক আয়তন ইজুকাল টু হচ্ছে গিয়ে বলছে গিয়ে কি 1 ঘন মিটারকে বোঝানো হয়। 1 ঘন মিটারকে বোঝানো হয়। তাহলে এর মাত্রা হচ্ছে এল কিউ এবং একক হচ্ছে এম কিউ। তাহলে এক আয়তন এখানে বলছে সাধারণত 1 ঘন মিটারকে বোঝানো হয়। ঠিক আছে, তাহলে এটা তোমরা দেখে নাও একটুখানি ভালো করে। এক ঘন মিটারকে তাহলে কি হয় না, 1 ঘন মিটারকে বোঝানো হয়। এবার এবার একক ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? ঠিক আছে, একক ক্ষেত্রফল। এবার এক আয়তনটা বললাম সাধারণত 1 ঘন মিটারকে বোঝানো হয়। এবার একক ক্ষেত্রফল দেখো, একক, এবার একক ক্ষেত্রফল জিনিসটা কি? একক ক্ষেত্রফল বলতে 1 বর্গ মিটারকে বোঝানো হয়। আগেরটা যেটা বললাম এক আয়তন সাধারণত 1 ঘন মিটারকে বোঝানো হয়, আর একক ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 1 বর্গ মিটার। ঠিক আছে, 1 বর্গ মিটারকে বোঝানো হয়। তাহলে 1 ঘন মিটারকে বোঝানো হয় আর একক ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটারকে বোঝানো হয়। 1 বর্গ মিটারকে বোঝানো হয়। তাহলে এসআই এককটা কি? এসআই আর সিজিএস। এবার এই দুটো আমি বলেছি। আয়তনের এসআই একক আর সিজিএস এককটা কি? আয়তনের এসআই একক হচ্ছে গিয়ে এখানে বলছে ঘনমিটার। মানে এইখানটা 1 মিনিট একটুখানি সিজিএস টা আমি পরে করবো। এসআইটা বলছি, ঘনমিটার হচ্ছে এসআই একক হচ্ছে ঘনমিটার। এটাকে এই নিচটার মধ্যে লিখছি দেখো, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, অর্থাৎ ইকুয়াল টু কি মিটার কিউ। ঠিক আছে, তাহলে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার অর্থাৎ হচ্ছে গিয়ে মিটার কিউ কে বোঝানো হয়। ঠিক আছে,
এটা হচ্ছে মিটার কিউ, অর্থাৎ সেই জন্য এটাকে বলা হয় 1 ঘন, এখানে বলা হচ্ছে এসআই এককটা কি, ঘন মিটার। ঠিক আছে, তোমরা একটু ভালো করে একটু দেখে নাও। তাহলে এটা তোমরা একটু ভালো করে একটু দেখে নাও, দেখে নিয়ে তারপরে একটুখানি করে নাও, ভালো করে একটু দেখে নাও এই জিনিসটা, যে মাত্রা, একক, এক আয়তন কাকে বলা হয়, তারপরে একক ক্ষেত্রফল বলতে কি বোঝানো হয়, এর এসআই একক, এটা একটু দেখে নাও ভালো করে। ঠিক আছে, তো আমাদের আয়তন, ভলিউম এবং মাসের এই জিনিসটা আমাদের আজকে এটা কমপ্লিট হলো। এবার আমরা চলে আসছি কিছুটা, আমরা এখান থেকে পড়বো যেটা পরের টপিকটা, সেইটা আমরা এখন দেখে নাও। পরের টপিকটা আমরা চলে আসছি। এর উপরেরটাও মুছে দিচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে ক্যান ম্যাটার চেঞ্জ ইজ স্টেট? We all know from our observation that water can exist in 3 state of matter. আমরা যদি ওয়াটারের ক্ষেত্রে, মানে এখানে পরীক্ষা করতে বলছে ক্যান ম্যাটার চেঞ্জ ইজ স্টেট, ম্যাটার কি, আমরা যে পদার্থের যে পরিবর্তন যে হচ্ছে সেটা তো আমরা দেখতে তো পেলাম, যে কঠিন পদার্থ, তরল পদার্থ আর একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ, যেটার কথা আমি আগেও বলেছি। এবার কঠিন পদার্থ, তরল পদার্থ, এই হচ্ছে তিনটে ম্যাটার বা পদার্থের কথা এখানে বলছে। সলিড হচ্ছে সলিড অ্যাজ আইস, লিকুইড অ্যাজ দ্য ফ্যামিলিয়ার ওয়াটার অ্যান্ড গ্যাস অ্যাজ ওয়াটার ভেপার। তার মানে কি, সলিড হচ্ছে আমাদের আইস, কঠিন পদার্থ, লিকুইড হচ্ছে যেরকম নর্মাল তরল পদার্থ যে জল, সেটাকে বলা হচ্ছে, আর গ্যাস হচ্ছে যেটা ভেপার, অর্থাৎ কোনো লিকুইড, আমরা যদি জলকে যদি কোনো তার মধ্যে একটা পাত্র, এই ধরো একটা পাত্র, এই পাত্রটার কথা যদি আমি মনে করি বা বলি, এই পাত্রটায় যদি আমি কিছু পরিমাণ জল নিয়ে তাকে তাপ দিই, তাহলে এটা কি হবে, এখান থেকে বাষ্প উদ্গীরণ হবে, এখান থেকে বাষ্পটা বেরোবে, এই জিনিসটাকে বলা হচ্ছে গিয়ে ভেপার, ভেপার বা বাষ্প। ঠিক আছে, what happens inside the matter during the change of state? What happens to the particles of matter during change of the state? How does this change of state take place? We need answer to this question. এই যে জিনিসটা বলছে what happens inside the matter during this change of state, আমরা যদি দেখি বাইরের থেকে, যদি দেখি যে ভেতরের মধ্যে থেকে যদি দেখি যে পদার্থের কি পরিবর্তন হচ্ছে, সেটা একটা দেখতে পাচ্ছি। ম্যাটারের পার্টিকেলস মানে হচ্ছে এই যে যেটার মধ্যে ধরো একটা জল, জলের মধ্যে তো কিছু অনুপরমাণু এটার মধ্যে তো রয়েছে, যেসব পদার্থ দ্বারা তৈরি হচ্ছে, এই জলের মধ্যে যে পার্টিকেলস গুলো যেগুলো রয়েছে, যে কণাগুলো, সেই কণাগুলো এখানে যদি বলি, সেই কণাগুলোর কি পরিবর্তন হচ্ছে, একটা থেকে একটা কি চেঞ্জেস হচ্ছে। কারণ দেখো, এই জলকে যদি আমরা দেখি, জলকে আমরা বাষ্পে পরিণত করছি কিভাবে না, তাপ দিচ্ছি, সেখান থেকে বাষ্পে পরিণত হচ্ছে। প্রথমে যদি দেখি জল হচ্ছে একটা, যদি দেখি যে জলকে যদি
জমাট বেঁধে দিই, ঠান্ডার মধ্যে যদি রাখি, তাহলে দেখা যাচ্ছে জল প্রথমে কঠিন পদার্থে পরিণত হচ্ছে, যেটা হচ্ছে সলিড। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল সেই বরফটাকে যদি নর্মাল অবস্থায় যদি খোলা একটু যদি রেখে দিই, তাহলে দেখা যাবে বরফটা গলে গিয়ে সেখান থেকে তরল হচ্ছে। আবার সেই জলটাকে আমি যদি তাপ দিই, তাহলে দেখা যাবে সেই জলটা বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে এই তিনটে চেঞ্জের যে পরিবর্তন যে হচ্ছে, এই যে চেঞ্জেস যে হচ্ছে, সেইটার কথাই একটা দিয়ে আমরা বুঝবো। এবার আমরা পড়ব কি বলছে। স্টার্ট হিটিং দ্য beaker on a low flame. Note the temperature when the ice starts melting. Note the temperature when all the ice has covered into water. Record your observation for this conversion of solid to liquid state. Now put a glass rod in the beaker and heat while stirring till the water starts boiling. Keep a careful eye on the thermometer reading till most of the water has vaporized. Record your observation for the conversion of water in liquid state to the gaseous state. তার মানে এটা কি বলছে, এবার ধরো এই যে আমি যে এইটার ক্ষেত্রে এই জিনিসটাকে দিয়ে যদি বোঝাই, যে এই ধরো একটা যে পাত্রটার মধ্যে, এই পাত্রটার মধ্যে জল নিয়েছি, জল নেওয়ার পরে কি হচ্ছে, এইটাকে আমরা তাপ দিচ্ছি। যখন তাপ দিচ্ছি তখন সেটা খুব অল্প পরিমাণে আমরা তাপটা লো ফ্লেম মানে হচ্ছে খুব যে বেশি তাপ দিচ্ছি তা নয়, খুব অল্প তাপ দিয়ে সেটাকে ফোটাচ্ছি। এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে টেম্পারেচার হোয়েন দ্য আইস স্টার্ট মেল্টিং, তখন আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যদি এই জলটা ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে বাষ্প পরিণত হচ্ছে। সেম একই রকম ভাবে এইখানে যদি জলের ক্ষেত্রে যেটা দেখালাম, সেম একই রকম ভাবে যদি বরফটাকেও যদি তাপ দিই খুব অল্প পরিমাণে, তাহলে দেখা যাবে কি এই বরফটাও কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে, গলতে শুরু করছে। সেটা আস্তে আস্তে গলতে গলতে জলে আস্তে আস্তে দেখা যাবে যে আইসটা গলতে গলতে জলে পরিণত হচ্ছে, লিকুইড হচ্ছে। তো এইটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে জলটা আস্তে আস্তে হচ্ছে তৈরি হচ্ছে। এই যে তাপ যেটা দিচ্ছি, এই তাপটা আমরা কি করছি না, কতটা ডিগ্রি তাপ দিচ্ছি সেটা আমরা কি করছি, একটা জায়গায় রেকর্ড করে আমি দেখে রাখছি যে এতটা পরিমাণ আমি তাপ দিচ্ছি। তার ফলে আমাদের কি হচ্ছে না, জল বাষ্পে পরিণত হচ্ছে, আবার জল বরফেও পরিণত হচ্ছে, আবার বরফ থেকে গলে জলেও পরিণত হচ্ছে। যেমন আমরা জানি কি 0 ডিগ্রি টেম্পারেচারে RATURE 0 ডিগ্রি টেম্পারেচারে জল বরফে পরিণত হয়, জল বরফে পরিণত হয়। আর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বা টেম্পারেচারে জল বাষ্পে পরিণত হয় বা ভেপার হয়ে থাকে। এটা আমরা জানি, এটা একটু দেখে নাও তোমরা। তাহলে 0 ডিগ্রি টেম্পারেচারে জল বরফে পরিণত হয়, আর 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল বাষ্পে পরিণত হয়। এই যে ব্যাপারটা, এরপর আমরা কি দেখলাম, যে এই জিনিসটাকে একটা কনভার্সেশন অফ সলিড টু লিকুইড স্টেট, এই যে পরিবর্তন যেটা হলো, এই জিনিসটাকে আমরা একটা রেকর্ড করি, খাতায় যদি লিখে রাখি, যেরকম আমি বললাম যে এত ডিগ্রি থেকে এত ডিগ্রি টেম্পারেচারে হচ্ছে, এই জিনিসটা আমরা কি করলাম, একটা জায়গায় লিখে রেখে দিলাম এবং দেখলাম যে কোথায় কতটা তাপ দিলে কি কি পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখলাম এবং বুঝতে পারলাম। এটা তো আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। এর পরেরটা আমরা যেটা পড়ব, যে এই যে পরিবর্তন যেটা হচ্ছে, কাইনেটিক এনার্জি কি, এর পরবর্তী যে স্টেপগুলো যেগুলো আছে, পরবর্তীকালে আমরা এইগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।